টপিক হচ্ছে আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের মহানগর। পশ্চিমবঙ্গের মহানগর বলতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের শহর, নগর এগুলো সম্বন্ধে আমাদের জানবো। আচ্ছা, আমরা আগে জেনেছি এর আগের দিন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে গ্রামে মানুষ বেশি বসবাস করে, শহরে মানুষের বসবাসের সংখ্যা তুলনামূলকভাবে স্যার অনেকটাই কম। ঠিক আছে, তবে যত দিন যাচ্ছে মানুষের আধুনিকতার ছোঁয়া যত বেশি লাগছে, হয় গ্রামগুলো তোমার হচ্ছে শহরে পরিণত হচ্ছে, ঠিক আছে, নচেত তোমার হচ্ছে কি মানুষ আস্তে আস্তে গ্রাম থেকে শহরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাওয়া, এটাকে বলা হয় তোমার হচ্ছে মাইগ্রেশন বা অভিবাসন। ঠিক আছে, আমি আবার বলছি, এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাওয়া এটাকে বলা হয় মাইগ্রেশন বা অভিবাসন। ঠিক আছে, তো আমরা এখানে যে চ্যাপ্টারটা পড়ছি যে স্যার মহানগরের, হঠাৎ করে আপনি এই কথাগুলো কেন বলছেন? কারণ হচ্ছে পৌর বসতির কতগুলো একক রয়েছে। ঠিক আছে, পৌর বসতির, তো পৌর বসতির যে এককগুলো রয়েছে তার মধ্যে সব থেকে নিচু এককের নাম হচ্ছে তোমার হচ্ছে শহর। তো শহর কাকে বলে? কোনো একটা স্থানের বা কোনো একটা জায়গার তোমার হচ্ছে 5,000-এর বেশি জনবসতি যদি থাকে, তখন ওটাকে আমরা শহর বলবো। তো ভারতবর্ষের অনেক এমন জায়গা রয়েছে যেখানকার জনসংখ্যা হচ্ছে 5,000-এর বেশি, আর যেহেতু 5,000-এর বেশি, সেই কারণে এটাকে আমরা কি বলছি? শহর বলছি। ঠিক আছে, সে কারণে এটাকে আমরা কি বলছি? শহর বলছি। বুঝতে পারলে কথাটা? অনেক জায়গা রয়েছে, তবে স্যার এবার শহরের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। কোনোটা শহরকে প্রথম শ্রেণীর শহর বলে, কোনোটাকে তোমার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শহর বলে, কোনোটাকে তৃতীয় শ্রেণীর শহর বলে, এভাবে করতে করতে চতুর্থ না পঞ্চম শ্রেণীর শহর রয়েছে। পঞ্চম শ্রেণীর শহর মানে তুলনামূলকভাবে ওখানকার জনসংখ্যা অনেক বেশি হবে। পঞ্চম শ্রেণীর শহরের পর তোমার হচ্ছে সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে কি নগর, তারপরে। আর নগরের পর বেশ কয়েকটা নগর নিয়ে বা নগরের থেকেও বেশি জনসংখ্যা নিয়ে তৈরি হয় কি স্যার? মহানগর। ঠিক আছে, তারপরে স্যার মহানগর যেগুলো রয়েছে, এই মহানগর গুলোর আবার ফের বড় ব্যবস্থাপনা রয়েছে, যেটাকে বলা হয় কি স্যার? মেট্রোপলিটিয়ান মেগা সিটি। ঠিক আছে, তো ভারতবর্ষে আমরা জানি 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে প্রায় 53 না 54টা তোমার হচ্ছে মহানগর রয়েছে, এবং মেগা সিটির পরিমাণ হচ্ছে 6টা। ঠিক আছে, এই 6টা মেগা সিটি কি কি স্যার? একটা হলো দিল্লি, একটা হচ্ছে মুম্বাই, ঠিক আছে, একটা কলকাতা, একটা চেন্নাই, 4টা তো রয়েছে। একটা হচ্ছে ব্যাঙ্গালোর, ঠিক আছে, একটা হলো ব্যাঙ্গালোর, আর একটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে হায়দ্রাবাদ। এই হলো টোটাল 6টা তোমার হচ্ছে কি মেগা সিটি। 6টা তাহলে কি স্যার? মেগা সিটি, মনে রাখবে। আর মহানগরের সংখ্যা স্যার কটা? 53টা। তার মধ্যে মানে পশ্চিমবঙ্গেই 5টা না 6টা রয়েছে। পশ্চিমবঙ্গে কি কি স্যার? যেমন কলকাতাকে মহানগর বলে, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, মনে হয় বর্ধমান, ঠিক আছে, আম, আহ, হাওড়া মনে হয় একটা, ঠিক আছে, এভাবে 5 থেকে 6টা রয়েছে যেগুলোকে আমরা তোমার হচ্ছে মহানগর বলবো। নগরও বেশ কয়েকটা রয়েছে, শহর তো অগন্তি রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আধুনিক বাসস্থান যুক্ত যে জায়গা, সেই জায়গাটাকে তোমার বলা হয় কি? শহর। ক্লিয়ার? একটা শহরে মানে একটা রাজ্যে বা একটা দেশে যাই হোক না কেন, 2 ধরনের জনবসতি দেখা যায়। কি কি স্যার? একটা হচ্ছে গ্রামের জনবসতি, আর একটা হচ্ছে শহরের জনবসতি। আজকের দিন মানে আমি আজকের বলছি না, 2011 সালে যদি সেন্সাস দেখো, ঠিক আছে, তাহলে দেখতে পাবে ভারতবর্ষে প্রায় 6.5 লক্ষ গ্রাম রয়েছে, 6.5 লাখ। আর তোমার হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গে গ্রাম রয়েছে তোমার হচ্ছে 37,469টি পশ্চিমবঙ্গে। তো স্যার এগুলো গ্রাম বলে, জনসংখ্যা এদের খুবই কম। এদের গ্রামে ন্যূনতম জনসংখ্যা তোমার হচ্ছে কি 500 নিচ থেকে শুরু করে, বা 500 থেকে শুরু করে, ঠিক আছে, 5,000-এর মধ্যে হয়, 5,000-এর বেশি না।
5,000 হয়ে গেলে তো শহর হয়ে গেল। কোনটাকে ছোট গ্রাম বলে, কোনটাকে মাঝারি গ্রাম বলে, কোনটাকে বড় গ্রাম বলে। 2,000-এর বেশি যেখানকার জনসংখ্যা সেটাকে বড় গ্রাম বলে। 1,000 থেকে 2,000-এর মধ্যে জনসংখ্যা যেগুলো সেগুলো মাঝারি গ্রাম, আর 1,000-এর নিচে যেগুলো গ্রাম সেগুলো হচ্ছে তোমার যে সব ছোট ছোট গ্রাম। হলো? তো মাথায় রাখবে এই গ্রামীণ জনবসতিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমি তো 3টা বললাম, দেখো এখানে আরো বেশি রয়েছে। যেমন হচ্ছে একটার নাম হচ্ছে ওয়েট পয়েন্ট জনবসতি। এগুলো একটু অ্যাডভান্স ভূগোল, কিন্তু মনে রাখবে ওয়েট পয়েন্ট জিওগ্রাফি। এই ওয়েট পয়েন্ট জিওগ্রাফি কথাটা মানে কি স্যার, এখানে গ্রামের জনসংখ্যা, মানুষের জনসংখ্যা 200-রও কম হয়। তার মানে বুঝতে পারছো কত কম। তারপরে হচ্ছে সাধারণ গ্রাম, মোটামুটি এখানকার 500 বা 500-র কাছাকাছি জনবসতি হয়। যেটা মাঝারি গ্রাম 500 থেকে 1000-এর মধ্যে হবে। যেগুলো তুলনামূলকভাবে আরো বড় গ্রাম, ঠিক আছে, তো সেখানে অবশ্যই তোমার হচ্ছে ওই 1000-এর বেশি বা 5,000-এর কম জনবসতি থাকবে। তো এগুলো যতগুলো পেলাম কার সম্বন্ধে পেলাম স্যার, এগুলো সব পেলাম হচ্ছে গ্রামীণ জনবসতি সম্বন্ধে আমরা কিন্তু বুঝতে পারলাম বা পেলাম। হলো? এবার স্যার জনবসতি অনুযায়ী বিভিন্ন প্রকার যে তোমার গ্রামীণ জনবসতি রয়েছে, ঠিক আছে, এখানে দেখো আরো 4 ধরনের জনবসতি সম্বন্ধে এখানে জানা গেছে। জনবসতিকে ইংরেজিতে কি বলা হয় স্যার? সেটেলমেন্ট। 4 ধরনের জনবসতি। তো 4 ধরনের জনবসতি কি কি? খুব আসে এগুলো WBCS এর মেন্সে বিশেষ করে। যেমন ধরো রৈখিক জনবসতি। রৈখিক মানে কি স্যার? ধরে নাও এটা দিয়ে একটা রাস্তা গেছে এভাবে করে লম্বা। তো এই রাস্তার দুধারে, রাস্তার এই যে দুধারে যদি বাড়ি করে যদি থাকে, তো রাস্তার দুধারে থাকবে মানে কি লম্বা করে, মানে দেখতে মনে হবে। ঠিক আছে, তো রাস্তার দুধারে লম্বা করে যদি এভাবে জনবসতি তৈরি হয়, বা নদীর দুই ধারে লম্বা করে এই ধরনের জনবসতি তৈরি হয়, তখন ওটাকে রৈখিক জনবসতি বলে। তো রাস্তার দুই ধারে, নদীর দুই ধারে, নদীর বাঁধের দুই ধারে এই ধরনের রৈখিক জনবসতি দেখতে পাওয়া যায়। বিক্ষিপ্ত জনবসতি। বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে? যেখানে প্রাকৃতিক প্রতিকূলতা না থাকার জন্য, প্রাকৃতিক দিক থেকে খারাপ অবস্থা থাকার জন্য, ঠিক আছে, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যদি কোনো জনবসতি থাকে, তখন ওটাকে বিক্ষিপ্ত গ্রামীণ জনবসতি বলে। হলো? তারপর হচ্ছে পিণ্ডাকৃতি। পিণ্ডাকৃতি মানে হচ্ছে কি স্যার? কোনো জলাশয়কে কেন্দ্র করে বা কোনো তোমার হচ্ছে নির্দিষ্ট একটা প্রাকৃতিক কাউকে কেন্দ্র করে যদি জনবসতি তৈরি হয়, এই ধরনের গ্রামীণ জনবসতিকে পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি বলে। এই যে পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি রয়েছে, এই পিণ্ডাকৃতি গ্রামীণ জনবসতি তোমার হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ অঞ্চলে বা রাঢ় সমভূমি বৃহত্তর জলাশয় অঞ্চলে, সুন্দরবনের অতি সক্রিয় বদ্বীপ অঞ্চলে এই পিণ্ডাকৃতি জনবসতি দেখতে পাওয়া যায়। হলো? তারপরে হবে কি স্যার? হেমলেট। ঠিক আছে স্যার, হেমলেটটা কি? হেমলেট একদমই ছোট ছোট গ্রামকেই তোমার হচ্ছে হেমলেট বলে। ছোট গ্রাম, যেমন ধরো পশ্চিমবঙ্গের ভাগীরথী এবং দ্বারকা নদীর মধ্যভাগে কৃষি প্রধান যে কম উর্বর কৃষি প্রধান তোমার হচ্ছে অঞ্চল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেটাকেই বলা হয় তোমার হচ্ছে কি হেমলেট জনবসতি। তো হেমলেট মানে হচ্ছে এক কথা হচ্ছে ক্ষুদ্র গ্রামীণ জনবসতিকেই হেমলেট জনবসতি বলা হয়। এটা গ্রিক মানে তোমার হচ্ছে ভাষা অনুযায়ী এই হেমলেট নামটা এসছে। এই হেমলেটটাকে তুমি যদি বাংলায় তোমার হচ্ছে যে ট্রান্সলেট করো, তাহলে বুঝতে পারবে এটাকে ছোট গ্রাম বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রশাসনিক গ্রাম হিসাবে এই হেমলেটকে আখ্যা দেওয়া হয়। আর পশ্চিমবঙ্গে স্যার আমরা এই বিভিন্ন ধরনের, তাহলে স্যার রৈখিক জনবসতি দেখতে পাই, বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়। বিক্ষিপ্ত জনবসতি কোথায় দেখা যাবে? বদ্বীপ অঞ্চলে দেখা যাবে, সুন্দরবনে দেখা যাবে, পাহাড়ে হিমালয়ে যত উঁচুতে যাবে বিক্ষিপ্ত জনবসতি দেখা যাবে। রৈখিক জনবসতিতে বললাম রাস্তার দুধারে, বাঁধের দুধারে, নদীর দুধারে রৈখিক জনবসতি দেখা যাবে। পিণ্ডাকৃতি বললাম যে প্রাকৃতিক যে কোনো ধরনের একটা ঘটনা প্রবাহে
তোমার হচ্ছে পিণ্ডাকৃতি জনবসতি দেখা যাবে। হেমলেট জনবসতি বলতে প্রশাসনিক ছোট ছোট গ্রাম সমেত যে জনবসতি সেটাকে হেমলেট জনবসতি বলে। তো এগুলো যেগুলোই পেলাম এগুলো পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়, এবং পশ্চিমবঙ্গে এই সব ক্যাটাগরির যে গ্রাম রয়েছে সবগুলো দেখলে পশ্চিমবঙ্গে প্রায় 37,469টা গ্রাম রয়েছে। 37,469 হলো। এই হলো পশ্চিমবঙ্গের গ্রামের সম্বন্ধে আমাদের জানা। এবার আমরা পশ্চিমবঙ্গের যার সম্বন্ধে জানবো স্যার, তার নাম হচ্ছে কি, পশ্চিমবঙ্গের হচ্ছে তোমার হচ্ছে পৌর তোমার হচ্ছে বসতি। স্যার পশ্চিমবঙ্গের পৌর বসতি বলতে কি শহর নাকি? বলছে 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে এখানে 30% বলছে, অ্যাকচুয়ালি এটা 31% হবে, ঠিক আছে, বা 31 দশমিক তোমার হচ্ছে সামথিং, মানে যতদূর সম্ভব হচ্ছে 36 না কত যেন আছে, ঠিক আছে। এত পার্সেন্ট মানুষ পশ্চিমবঙ্গের শহরের দিকে বসবাস করে, শহরে। তার মানে বুঝতেই পারছো শহরেও কিন্তু লোক বা জনসংখ্যার পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গে কম নয়। পশ্চিমবঙ্গে 3 ধরনের শহর ব্যবস্থা দেখতে পাওয়া যায়। একটা নাম হচ্ছে টাউন, একটা হচ্ছে কি স্যার সিটি, আর একটা হচ্ছে মেট্রোপলিটিয়ান বা মেট্রোপলিস হলো। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে কি স্যার টাউন, যেখানকার পৌর ব্যবস্থায় 1,000 থেকে 20,000 জনসংখ্যার মধ্যে রয়েছে। এগুলোকে বলা হয় স্যার ছোট ছোট টাউন, যেমন সোনারপুর রয়েছে, গড়িয়া, বারুইপুর, এগুলো সবই হচ্ছে তোমার যে দক্ষিণ কলকাতার জায়গার নাম, ঠিক আছে, এগুলোকে আমরা টাউন বলবো। সিটি পশ্চিমবঙ্গের পৌর ব্যবস্থায় যদি তোমার হচ্ছে 1 লক্ষ থেকে 3 লক্ষের মধ্যে যদি জনবসতি গড়ে ওঠে তখন ওটাকে সিটি বলে। এই ধরনের সিটি দেখতে পাওয়া যায় দুর্গাপুর, বর্ধমান, এইসব জায়গাতে দেখতে পাওয়া যায়। আর মেট্রোপলিস কাকে বলে স্যার? পশ্চিমবঙ্গের যে সকল পৌর ব্যবস্থায় তোমার হচ্ছে 10 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে তাকে মেট্রোপলিস বলা হয়। পশ্চিমবঙ্গে এই ধরনের মেট্রোপলিসের উদাহরণ কি স্যার? কলকাতা। কালকে আমি বলছিলাম যে কলকাতা শহরকে কেন্দ্র করে কিভাবে পূর্ব ভারতের আর্থিক বিকাশ ঘটেছে, সেটা আমরা কিন্তু গত ক্লাসেই আলোচনা করেছি। কালকে না, সরি, গত পরশু হলো। তো এই হলো পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে গ্রামীণ এবং তোমার হচ্ছে শহরের বসতি সম্বন্ধে আমাদের জানা। তাহলে স্যার গ্রামীণ বসতি তাহলে হয় রৈখিক, নাহলে বিক্ষিপ্ত, নাহলে পিণ্ডাকৃতি, নাহলে হেমলেট। আর শহরের জনবসতি হচ্ছে কি কি স্যার? টাউন, সিটি, আর হচ্ছে মেট্রোপলিস। ক্লিয়ার? তারপরে এর পরের যেটা চ্যাপ্টার, এটা একটা ছোট্ট চ্যাপ্টার, তবে এখান থেকেও কিন্তু রিসেন্টলি পশ্চিমবঙ্গে বেশ কিছু কোশ্চেন আসছে। দিনে দিনে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে জেনে নিতে হবে। এই পশ্চিমবঙ্গের নতুন যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে কি স্যার? পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ বা বিপর্যয়ের ধারণা প্রথমে আগে জানবো। স্যার দুর্যোগ কাকে বলে? দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে আমি খালি একটা জিনিস বলবো যে স্যার দুর্যোগ যেটা, সেটা হচ্ছে কি মানুষের জীবনযাত্রাকে বিঘ্নত করতে পারে, কিন্তু তোমার হচ্ছে হতাহতের মানে পরিমাণটা তুলনামূলকভাবে কম। যদি এই ধরনের হয় তখন ওটাকে আমরা কি বলবো স্যার? দুর্যোগ বলবো। স্যার বিপর্যয় কাকে বলবো? হয়তো ক্ষণিকের জন্যই প্রাকৃতিক কোনো ধরনের পরিবর্তন এসেছে, কিন্তু মানুষ এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়ে গেছে। যদি মানুষ এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়ে যায় তখন ওটাকে কি বলা হয় স্যার? তখন ওটাকে বিপর্যয় বলা হয়ে থাকে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে দুর্যোগ এবং বিপর্যয় উভয়ই দেখতে পাওয়া যায়। তো পশ্চিমবঙ্গের যে সকল এলাকাতে দুর্যোগ বা বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো কি কি? যেমন ধরো হচ্ছে পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে উত্তরে দার্জিলিং পার্বত্য অঞ্চল। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এটা হলো স্যার মানে তোমার হচ্ছে দুর্যোগ বা বিপর্যয় হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সবাই জানি এই জায়গাটা কিন্তু ভলকানিক দিক থেকে এখনো অ্যাক্টিভ রয়েছে। এই জায়গাটা তোমার হচ্ছে আর্থকোয়েকের দিক থেকে এখনো অ্যাক্টিভ রয়েছে। স্যার আপনি ভলকানিক কেন বললেন? তাহলে দেখা যায় ভূমিকম্প হয়,
কিন্তু অগ্নুৎপাত তো হয় না, অগ্নুৎপাত হয় না, কিন্তু দুটো পাতের যেহেতু এই জায়গায় এসে মিক্সড হচ্ছে বা মিশে যাচ্ছে, তার মানে হচ্ছে স্যার এই পাতের ভিতরের দিয়ে কিন্তু লাভা কিন্তু দীপ্যমান। ঠিক আছে, তো সেই কারণে আমি কি বললাম, এই দার্জিলিং পার্বত্য যে অঞ্চল রয়েছে এটা কিন্তু বিপর্যয় বা দুর্যোগের জন্য কিন্তু খুব ভয়াবহ একটা জায়গা। তারপরে স্যার যেমন হচ্ছে কি দ্বিতীয় জায়গাটার নাম কি স্যার, বঙ্গোপসাগর। যে জায়গাটা এসে বঙ্গোপসাগরের সাথে মিশেছে, যে সমভূমি অঞ্চলটা সেখানে। তো এই জায়গাটা হঠাৎ করে আপনি কেন বলছেন যে এই জায়গাটা বিপর্যয় বা দুর্যোগ হতে পারে? কারণ স্যার তোমার হচ্ছে এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর থেকে কিন্তু ভয়াবহ প্রচুর পরিমাণে সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়তে পারে। এর ফলে পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতেই পারে, না হওয়ার কিছু নয়। যেমন কি স্যার উদাহরণ হচ্ছে আমফান। আমফানের কারণে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ভালো ক্ষতি হয়েছিল। 2009 সালের আইলার কথা কিন্তু বললেও চলবে না, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা যথেষ্ট বড় বিপর্যয় ছিল। স্যার তাহলে বিশেষ করে পশ্চিমবঙ্গে দার্জিলিং এর পার্বত্য অঞ্চল তোমার হচ্ছে কিসের জন্য, ভূমিকম্পের জন্য তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ভয়ঙ্কর রয়েছে। আর দ্বিতীয়টা কি স্যার, দ্বিতীয়টা হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, এটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ হয়ে রয়েছে। কিসের জন্য স্যার, ঘূর্ণিঝড়ের কারণে। হলো, এছাড়াও পশ্চিমবঙ্গে আরো বিশেষ কিছু ধরনের তোমার হচ্ছে দুর্যোগ বা বিপর্যয় দেখতে পাওয়া যায়। তার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে কি স্যার, যেটা পশ্চিমবঙ্গে হামেশা দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে কি স্যার, বন্যা। আগে সবার প্রথমে এটা বলো, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ এমন একটা জেলা, এই রাজ্য, এটাকে আমরা সারা ভারতের বিশেষ করে পূর্ব ভারতের নিকাশি জেলা এই রাজ্য বলে থাকি। নিকাশি রাজ্য মানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, নেপাল, নেপাল এই অঞ্চলের ওদিকে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ বা তার আশেপাশের অঞ্চলের বিস্তীর্ণ জায়গার, বিস্তীর্ণ জায়গার তোমার হচ্ছে নিকাশি যদি কোনো একটা একমাত্র রাজ্য থাকে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এমনকি গঙ্গা নদী বা পদ্মা নদীর যে একদম সমভূমি প্রবাহ বা নিচু প্রবাহ, সেটা এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় 55.8% মানুষই বন্যা কবলিত। বন্যা কবলিত মানে কি, মানে হচ্ছে বন্যা দ্বারা এরা কবলিত অবস্থায় রয়েছে। তার মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গের একটা বড় বড় সমস্যা হচ্ছে তোমার হচ্ছে কি স্যার, বন্যা। যেমন ধরো উত্তরবঙ্গের তিস্তা নদীর মধ্যে তো হামেশাই বন্যা লেগে থাকে। আর এই তিস্তা নদীর জলের কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়। আর এই বন্যা প্রতি বছরে হওয়ার কারণে তিস্তাকে তোমার হচ্ছে কি ত্রাসের নদী বলা হয়ে থাকে, ত্রাসের নদী। ক্লিয়ার? এছাড়াও প্রতি বছর তোমার হচ্ছে এই যে মৌসুমী বায়ুর কারণে যে বৃষ্টি আসে, বিশেষ করে বর্ষাকালে, সেই বৃষ্টির সময় কিন্তু নদীর জল এত বেশি ফুলে ফেপে ওঠে, সেই সময় বন্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার সম্ভাবনা বর্ষাকালে সব থেকে বেশি। তো এই হলো পশ্চিমবঙ্গের বন্যা সম্বন্ধে জানা। পশ্চিমবঙ্গের প্রায় 55% জায়গা এমন রয়েছে যেখানে বন্যা কবলিত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্যার জল এই জায়গাগুলোকে গ্রাস করছে। আমরা পশ্চিমবঙ্গের মেন বন্যাও আমরা দেখে থাকি। বিশেষ করে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন যে রয়েছে, এই প্রজেক্টটা ঝাড়খণ্ড সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ মিলন ভাবে তৈরি করা হয়েছিল। এই দামোদর ভ্যালি কর্পোরেশনে বা ডিভিসি, মাথা রাখবে এটা কিন্তু ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা 1948 সালে তৈরি হয়েছিল আমেরিকার টেসিলি নদীর তোমার হচ্ছে অনুকরণে, 1948 সালে। এটা মূলত উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
এর বিস্তীর্ণ উচ্চভূমির জলকে আটকে রেখে একদিকে যেমন জলসেচের কাজে লাগানো, অন্যদিকে জলবিদ্যুতের কাজে লাগাতে মূলত এই ডিভিসি তৈরি করা হয়েছিল। আজকের দিনে এই ডিভিসি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা ত্রাসের কারণ হয়ে উঠেছে। ডিভিসির কারণে বছরে একবার থেকে দুবার, বিশেষ করে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত হয়। এই বন্যার জন্য সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে কে স্যার? পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এটা পুরোপুরি ম্যানমেড বন্যা, মানে ডিভিসির জল ছাড়ার কারণেই যেহেতু এটা হচ্ছে, তো ডিভিসি কারণ বা অকারণ বশত যেই হোক না কেন বেশি পরিমাণে জল ছেড়েই কিন্তু এলাকাতে তোমার হচ্ছে জলের চিন্তাটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এবং নদীর জলগুলো ফুলে ফেপে উঠে বন্যার সৃষ্টি করছে। বিশেষ করে নিচু গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা বদ্বীপ অঞ্চলে আজকের দিনে কিন্তু বন্যাটা অহরহ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি স্যার, বন্যা পশ্চিমবঙ্গের একটা অনেক বড় দুর্যোগ বা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বিপর্যয় হয়ে উঠেছে। ডিভিসি জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গে 2007, 2008, 2015, 2017, 2021 এই বছরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কি হয়েছে স্যার, হচ্ছে ডিভিসি, শুধুমাত্র ডিভিসি জল ছাড়ার কারণে কিন্তু জলস্তর বেড়েছে এবং বন্যা প্রচুর পরিমাণে হয়েছে। স্যার শুধু কি বন্যার জন্য পশ্চিমবঙ্গের দুর্যোগ বা বিপর্যয়ের জন্য সম্ভাবনা থাকে, আর কি কোনো কিছু নেই? আছে স্যার। কিছুক্ষণ আগে বললাম ভূমিকম্পর কথা, মাথায় রাখবে সারা পশ্চিমবঙ্গেই কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল, সারা পশ্চিমবঙ্গটা। কোন ভূমিকম্প স্যার? তোমার হচ্ছে এই যে এভারেস্ট বা তোমার যে হিমালয় যে পর্বত রয়েছে তার যে গঠন প্রক্রিয়া এখনো চলছে, সেই গঠন প্রক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই তোমার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূমিকম্প হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো মাথায় রাখবে পশ্চিমবঙ্গের দার্জিলিং যেমন একদিকে তোমার হচ্ছে পর্বত গঠনের কারণে তোমার হচ্ছে কি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে আবার বদ্বীপ, নিম্ন বদ্বীপ যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নিচের দিকে যে অসংখ্য হিঞ্চ চ্যুতি রেখা বা ফাটল রয়েছে সেগুলোও কিন্তু কলকাতা এবং তার বিস্তীর্ণ অঞ্চলের ভূমিকম্পের জন্য কিন্তু স্যার যথেষ্ট দায়ী হতে পারে। আর আমরা সবাই বুঝি কলকাতায় যদি ভূমিকম্প হয় তাহলে কত বড় একটা বিপর্যয় হবে, কারণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কলকাতাতে বসবাস করে। মাথায় রাখবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সকল জায়গা একদিকে যেমন ভূমিকম্প প্রবণ জায়গা, অন্যদিকে তোমার হচ্ছে কি কলকাতাও কিন্তু ভূমিকম্প প্রবণ জায়গা। কলকাতা এবং তার বিস্তীর্ণ অঞ্চল আমরা সবাই জানি, এই অঞ্চলে গাঙ্গেয় পলি এসে ভরাট হয়ে জায়গাটাকে পূরণ করেছে ঠিকই, কিন্তু বাস্তবে এর নিচে রয়েছে এক বিরাট হিঞ্চ চ্যুতি রেখা, যা পশ্চিমবঙ্গ এবং তার বিস্তীর্ণ অঞ্চলে তোমার হচ্ছে কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তো এই হলো পশ্চিমবঙ্গের ভূমিকম্প। পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মাথায় রাখবে। আর এই ভূমিকম্পগুলোর সূত্রপাত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিমালয় পর্বত হয়ে থাকে। কেন স্যার? তার পিছনে একটাই কারণ, যে হিমালয় পর্বতে এখনো কিন্তু গঠন প্রক্রিয়া চলছে। ঘূর্ণিঝড়ও পশ্চিমবঙ্গের একটা দুর্যোগ বা বিপর্যয়ের অংশ। ঠিক আছে, ঘূর্ণিঝড় সুন্দরবন এবং তার বিস্তীর্ণ অঞ্চলে, মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আবার দীঘা এবং তার বিস্তীর্ণ অঞ্চলে ঘূর্ণিঝড় কিন্তু ব্যাপক আকার ধারণ করতে পারে। আমরা সবাই জানি 2009 সালে আইলার কারণে সুন্দরবনকে ছারখার করে দেয়। এবছর আমফান একটা ভয়াবহ তোমার হচ্ছে ইস্যু হতে চলেছিল। আমফানের কারণেও কিন্তু যে বিপর্যয় ঘটে সেটা কিন্তু বলা অপেক্ষা রাখে না। তো মাথায় রাখবে এই জায়গাগুলো হচ্ছে
কি ঘূর্ণিঝড় প্রবণ জায়গা, এবং এই ঘূর্ণিঝড় বা সাইক্লোন গুলো পশ্চিমবঙ্গে তোমার হচ্ছে কি করতে পারে, ভয়ঙ্কর বিপর্যয় আনতে পারে। আবার কোন কোন বছর পশ্চিমবঙ্গে এক মিনিট, আচ্ছা, আবার কোন কোন বছর পশ্চিমবঙ্গে খরাও কিন্তু একটা বিপর্যয়ের কারণ হয়ে ওঠে। যদি স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 50 থেকে 70% বৃষ্টিপাত যদি কম হয়, তাহলে সেই জায়গাটাকে খরা বলে ঘোষণা করবে বা পশ্চিমবঙ্গ সরকার 50%। আর পশ্চিমবঙ্গ এবং তার বিস্তীর্ণ অঞ্চলে তোমার হচ্ছে খরা তৈরি হওয়ার পিছনে সব থেকে বড় যেটা কারণ, তার নাম কি স্যার? তার নাম হচ্ছে এল নিনো। অনেক সময় মৌসুমী বায়ু সঠিক সময়ে পশ্চিমবঙ্গে আসতে পারে না, অনেক সময় মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি বা বন্যা করতে পারে না, সেই বছরগুলোতে কিন্তু খরা হয়ে থাকে, এবং এল নিনোর বছরগুলো খরা হওয়ার জন্য সব থেকে বড় দায়ী এল নিনো। ঠিক আছে, তো এই হলো পশ্চিমবঙ্গের বিপর্যয়ের কতগুলো জিনিস। কি কি বললাম তাহলে স্যার? বিপর্যয় সংক্রান্ত একটা ভূমিকম্প, একটা বন্যা, একটা ঘূর্ণিঝড়, একটা খরা। পশ্চিমবঙ্গের এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আজকের দিনে ডিজাস্টার ম্যানেজমেন্টের হাতে রয়েছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তার ফোর্সরা চেষ্টা করে যে বিপদের সময় তারা যাতে ঠিকঠাক করে কাজ করতে পারে, এবং এনডিআরএফ নামক একটা সংস্থা কিন্তু ব্যাপক দ্রুততার সাথে এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য বা আটকানোর জন্য কাজ করে থাকে। তো এই হলো আমাদের দুটো চ্যাপ্টার এখান থেকে একসাথে আজকে পড়ালাম। কি কি চ্যাপ্টার স্যার? একটা হচ্ছে বন্যা, আর তোমার হচ্ছে সরি, একটা তো হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, আর দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি স্যার? পশ্চিমবঙ্গের মহানগর। ঠিক আছে, তো এই হলো দুটো চ্যাপ্টার আমাদের আজকে শেষ, পশ্চিমবঙ্গের মহানগর এবং হচ্ছে তোমার হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। হলো? এখানে কারো কিছু বলার আছে?